মাদার টেরেসা সবে শান্ত হলেন। ভ্যাটিকানের মতে মাদার টেরেসার মতো এত দ্রুত কেউ কোনোদিনও শান্ত হননি। খালি হাতে যখন এই আলবেনিয়ান ভদ্রমহিলা দার্জিলিং থেকে কলকাতায় এসে পৌঁছন, শিয়ালদার এন্টেলি এলাকায় বস্তিবাসীদের জন্য প্রথম স্কুল প্রতিষ্ঠা করেন। তারপরে 1950s-এ শুরু হয় মিশনারিজ অফ চ্যারিটি। আজকে সেই মিশনারিজ অফ চ্যারিটির শাখা পৌঁছে গেছে সারা পৃথিবীতে। কিসের টানে সুদূর ম্যাসেডোনিয়া থেকে এই আলবেনিয়ান ভদ্রমহিলা পৌঁছলেন কলকাতায়? যিশুর টানে? আমরা জানি না। আর কুলোকে যতই কুকথা বলুক না কেন, মাদার টেরেসার কাজে কিন্তু কোনোদিনও কোনো ফাঁকি ছিল না। ভেবে দেখুন, আমরা যখন বাসে, ট্রামে, অটোতে যাতায়াত করি তখন অনেক মানুষ এসে ভিক্ষে চায়। আমরা তখন অনেক সময় মুখ সরিয়ে নিই, তাই না? কিন্তু মাদার টেরেসা এই সমস্ত মানুষদের দিয়েছিলেন শ্রদ্ধা, সম্মান এবং তাদের সেবা করেছিলেন, তাদের শিক্ষার আলো পৌঁছে দিয়েছিলেন। তাই আজকে মাদার টেরেসার কথা মনে রেখে শুরু করছি নারী। আজ আমাদের সঙ্গে যে তরুণী ডিজাইনার রয়েছেন, তিনি মানুষের সঙ্গে প্রকৃতির আর প্রকৃতির সঙ্গে পোশাকের একটা অদ্ভুত রিলেশনশিপ তৈরি করেছেন। আর্থ লাইফস্টাইলের বিনীতা গনেরিওয়ালা গুপ্তা। চলুন সরাসরি জানা যাক এই রিলেশনশিপটা কি করে তৈরি করেছেন। বিনীতা, নমস্কার। নমস্কার। আচ্ছা বিনীতা, এই আর্থ লাইফস্টাইল কি শুধু আর্থি কালেকশনস এর উপর ডিল করে, মানে আর্থি কালেকশনস কে নিয়ে ডিল করে? না না, অ্যাকচুয়ালি আর্থ লাইফস্টাইল একটা কনসেপ্ট স্টোর আছে আমাদের নিউ আলিপুরে। আর এটা শুধু ড্রেস কালেকশনস বা ইন্ডো ওয়েস্টার্ন আউটফিটস। আচ্ছা, এটা আর বিভিন্ন ধরনের আর কি ধরনের মানে জামা কাপড়ের পোশাকের সঙ্গে ডিল করে? আমরা মিক্স এন্ড ম্যাচও রাখি, মিক্স এন্ড ম্যাচ রেগুলার ওয়্যারও রাখি, অফিস ওয়্যার, কুর্তা, দুপাট্টা, স্টোল এসবও রাখি, বা ডিফারেন্ট ব্যাগস ন্যাচারাল ফাইবার্স দিয়ে যে তৈরি হয় ওইসব ব্যাগস, কেন, হায়াসিন্থ, শীতলপাটি, এইসব বিভিন্ন রকমের যে ন্যাচারাল ফাইবার্স হয় ওইসব তৈরি করা ব্যাগস রাখি। যে প্লেসম্যাট সেটস, ন্যাপকিন সেটস সব কেনে, বিউটিফুল কালার্ড কেনে রাখি। দেন উই কিপ ভেরি নাইস lamps which are made of terracotta or ceramic. তবে মানে আর্থ লাইফস্টাইল শুধু আমার ক্লোথসে ব্যাপারে নেই, it is a lot more. It is more than just clothes. This is a part of it. Right. And আমরা আজকে কিন্তু একটু তোমার পোশাকের দিকটা দেখব। তো what is this creation all about? এটা সম্বন্ধে যদি একটু বলো। First and foremost, earth lifestyle as far as these clothes are concerned, it is about me using natural fabrics. আচ্ছা, তুমি কি ধরনের ম্যাটেরিয়ালের উপর কাজ করতে ভালোবাসো? cotton silks, আচ্ছা, cotton tussars, silks, cotton silks মানে cotton tussars, cotton matka। মানে এটা তোমার জন্য ইম্পর্টেন্ট কি যে কোনো ড্রেপিং এফেক্ট দরকার, বা the cloth should be very soft and very smooth? Nothing like that. In fact, I prefer a textured look. I like the ruggedness, the roughness of fabric. এবার একটু কালেকশনস গুলো আমরা দেখব। আচ্ছা, এই লালটা তো খুব সুন্দর, অরেঞ্জ। এটা আমার একটা কালেকশন আছে ওয়েভস বলে। ওয়েভস ইজ অল অ্যাবাউট টাই এন্ড ডাই, এন্ড ইন দিস আই হ্যাভ মোস্টলি ইউজড ব্রাইট কালার্স, এন্ড একটু এমবেলিশমেন্ট হয়েছে, মুকেশ হয়েছে, এন্ড it is basically all about colors and embellishment, and the beautiful effect that we can generate through tie and dye. আচ্ছা, so এটা এই ধরনের কালেকশন কে তুমি ওয়েভস ক্যাটাগরিতে ফেলছো? আচ্ছা বিনীতা, এই যে তুমি জিওমেট্রিক্যাল প্যাটার্নস বলছো, তো তারপরে ওয়েভস এর একটা কনসেপ্টের কথা বললে, বা কালার স্কিমস, ফ্লোরাল প্রিন্টস, এগুলো কি তুমি তোমার কোনো এক্সপেরিয়েন্স থেকে করেছো? মানে what is this, where was the study from? No real study in any fashion field. আচ্ছা, আমার কিছু এক্সপেরিয়েন্স নেই। এই সব অবজারভেশন, আই ক্যান সে অবজারভেশন and imagination. আচ্ছা, আমরা এই যে কস্টিউমসগুলো দেখলাম, এটা রেঞ্জটা সম্বন্ধে তুমি যদি একটু কিছু জানাও। যেমন এইটা যে জিওমেট্রিক্স, এটা জিওমেট্রিক্স আছে, এইটা দিস ইজ অ্যাবাউট 1150 ফর দি এন্টায়ার সেট। এটা কুর্তি আর দুপাট্টা আর এর সাথে প্যান্টস, ট্রাউজার্স আছে। এটা কটন মাটকা, যেমন এটা কটন লিনেন আছে। এটা আমার কালেকশন, এটা খাদির মতো একটু শক্ত। এটা
But it is a beautiful fabric. বিনীতা, এই কাপড়টা খুব সুদিং, মানে একটা সুদিং ফিল মনে হচ্ছে। এটাকে কি ম্যাটেরিয়াল বলো? এটা cotton linen আছে। আচ্ছা। It is that fabric which a lot of people say it's the fabric that breathes. আচ্ছা। And এটা খুবই সুন্দর for Calcutta climate. It is so soothing. মানে আমরা নিঃশ্বাস নেব, আমাদের সঙ্গে সঙ্গে আমাদের পোশাকও নিঃশ্বাস নেবে, ভাবা যায়? এটা আমার কালেকশন এভারগ্রিন ট্রি আচ্ছা আছে, in which I have used floral motifs. আচ্ছা, এটা তোমার এভারগ্রিন ট্রিটাও তোমার একটা কনসেপ্ট? Yes, আচ্ছা, that সেগুলো is another collection. আরে কালেকশন সেটা কি ডিল করে আমার মনে হয় ফ্লোরাল প্রিন্টস, আচ্ছা, তারপরে ফুল, পাখি, আকাশ, নানা রকম নিয়ে, খুব ভালো। আচ্ছা, এবারে আমি জিজ্ঞেস করবো তোমাকে প্রাইস রেঞ্জের কথা। প্রাইস রেঞ্জ এটা 1850 আছে আচ্ছা। for the entire suit set. আচ্ছা। এটা এখানে নেক দেখছেন আপনি, পুরো টেলারিং টেকনিকে থ্রেড স্টিচেস করা আছে, বাহ। and even on the hands. বাহ। এর সাথে আনস্টিচড বটম দিই, যদি if you want a সালোয়ার, চুড়িদার, প্যান্টস, সেটা মিক্স ম্যাচ করে তুমি চুজ করে দিতে পারো? না আনস্টিচড আছে, আপনি যে বলবেন ওইটা তৈরি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। A lot of people prefer to wear চুড়িদার, বেল বটমস এর কাছে, ওই প্যারালাল স্লিম কাটছে, তো অপশন I give to the customer. খুব ভালো। আগে বলছিলাম পিনটাক্সের ব্যাপারে। দিস ইজ অল অ্যাবাউট পিনটাক্স। দিস ইজ মাই কালেকশন টাক-ইনস। পিনটাক্স ফ্যাব্রিকে প্লিট করা আছে, এন্ড দ্যাট গিভস আ টেক্সচার। সারি প্লিটস এখানে, আর সেটা একটা কি এফেক্ট দেয়? এটা টেক্সচার্ড এফেক্ট। যেমন একদম প্লেন ফ্যাব্রিক আছে, কিন্তু পিনটাক্স করার পরে একদম টেক্সচার্ড আর এই এমব্রয়ডারিটাও দিস ইজ দিস ইজ an oriental collection. An oriental look that I've tried to give with this embroidery. এটার কিরকম রেঞ্জ হবে? এটার ওই 1950 for an entire suit set. Normally my outfits are between 950 to 1950. মানে 950 থেকে শুরু হচ্ছে, 1950 অবধি। তাহলে কেমন লাগলো আমাদের এই ফ্যাশন সেগমেন্ট? ভালো না? প্রকৃতির সঙ্গে পোশাকের কি সুন্দর একটা সম্পর্ক ঘটিয়েছে আমাদের বিনীতা। হ্যাঁ, প্রকৃতি যেমন সহজ সরল, ঠিক তার পোশাকও তেমনি সহজ সরল, সিম্পলিসিটির কথা বলে। এতক্ষণ আপনারা আর্থ লাইফস্টাইলে ডিফারেন্ট কালেকশনস দেখলেন। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি স্বভূমির আর্থ ওয়ার্কসে। দেখা যাক এদের ন্যাচারাল ম্যাটেরিয়ালের ওপর কি কালেকশনস আছে। এটাকে আমাদের বলা হচ্ছে যে ক্রাশ কটন। এই যে কাজটাকে বলা হচ্ছে, এটা হলো কাছের কাজ। রাজস্থানে যে কাজ বলে যে দেশ আছে, সেই দেশে এটা কাজ। রাজস্থানে যে বার্মে বলে যে জায়গাটা আছে, সেই বার্মের কটনের ওপর ভেজিটেবল ডাইস করা। মানে রাজস্থানের বিভিন্ন বিভিন্ন জায়গার আপনি ফ্যাব্রিকগুলো তুলে এনে আপনারা এখানে ডিজাইন করে জিনিসপত্র বানাচ্ছেন। এটা স্ট্রাইপসের উপর আছে। এটাকে আমাদের বলা হচ্ছে যে ক্রাশ কটন কুর্তা। ক্রাশড কটন কুর্তা, এটার প্রাইস রেঞ্জ? এটা প্রাইস 125। হঠাৎ আপনার সামনে কেউ অজ্ঞান হয়ে পড়ে গেল, আপনি কি করবেন? দাঁড়িয়ে থাকবেন? ডাক্তার ডাকবেন? অ্যাম্বুলেন্সের জন্য ছোটাছুটি করবেন? না, তার আগেও কিন্তু আপনার কিছু করণীয় আছে, আর আপনার এই দায়িত্বটা পালন করার উপর কিন্তু নির্ভর করছে এই অজ্ঞান হয়ে যাওয়া মানুষটির জীবন। আমরা সাধারণ মানুষও অজ্ঞান হয়ে যাওয়া কোনো মানুষকে জীবিত রাখতে পারি, কিন্তু চলুন না আজকে এই নিয়ে আমরা একটু আলোচনা করি। আমাদের সঙ্গে আছেন ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডক্টর সুব্রত গোস্বামী। নমস্কার ডক্টর গোস্বামী। আচ্ছা ডক্টর গোস্বামী, এই যে অজ্ঞান হয়ে গেলে আমরা সাধারণত জলের ঝাপটা দিয়ে থাকি, এটা কি ঠিক? না, দেখুন, জলের ঝাপটা সবসময় অজ্ঞান হয়ে গেলে জলের ঝাপটা দিয়ে খুব বেশি লাভ হবে না আমাদের। এছাড়া আরো অনেক কিছু করার থাকে। আর জলের ঝাপটা তো দেওয়া হয় যে মানুষটা আসলে হয়তো জ্ঞান তার আছে, অজ্ঞান হয়নি, সেটা অ্যাসেস করার জন্য বা এরকম কিছু ক্ষেত্রে। কিন্তু এটা বোধহয় না দিয়ে অন্যান্য আরো অনেক কিছু করার আছে, সেগুলো করা উচিত। অন্য পদ্ধতি আছে যেটা দিয়ে আমরা এগোই। আচ্ছা, হঠাৎ মানুষ অজ্ঞান হয়ে যায় কেন? কারণটা কি? মানে আসলে অজ্ঞান হয়ে যাওয়া এটা অনেক কারণে হতে পারে। 1 নম্বর ধরুন আমাদের ব্রেন, 2 নম্বর হচ্ছে আমাদের হার্ট, আর 3 নম্বর হচ্ছে আমাদের লাংস বা ফুসফুস। এই 3টে অঙ্গের যদি কোনো ভারসাম্য থাকে, মানে হারিয়ে ফেলে, এটা একটা ভারসাম্যে চলছে, সেই ভারসাম্যটা হারিয়ে ফেললে আমরা মস্তিষ্ক কাজ করতে পারে না। আর মস্তিষ্ক কাজ না করতে পারা মানেই হচ্ছে তার জ্ঞান থাকবে না বা অজ্ঞান হয়ে যাবে।
আচ্ছা, আমাদের সামনে যদি কেউ অজ্ঞান হয়ে পড়ে যায়, তো আমরা সাধারণ মানুষ কিছু কি করতে পারি বাঁচানোর চেষ্টা? হ্যাঁ নিশ্চয়ই, সাধারণ মানুষকেই তো মানে আগে করতে হবে, কারণ ডাক্তার তো আপনি অত তাড়াতাড়ি পাবেন না। তো আমাদের ব্রেন বা মস্তিষ্কে মানে একটা সময় আছে, ধরুন 3 মিনিট মোটামুটি ভাবে বলা হয়, 3 মিনিটের বেশি যদি আমরা অক্সিজেন মিশ্রিত ওই বিশুদ্ধ রক্ত আমাদের মস্তিষ্ক না পায়, সে মস্তিষ্কের পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাবে। মানে তারপরে ডাক্তার এসে তাকে জ্ঞান ফিরিয়ে বা বাঁচিয়ে তার আর কোনো রকম লাভ হবে না। অর্থাৎ কারো যদি হার্ট বন্ধ হয়ে যায় বা ফুসফুসের কাজ বন্ধ হয়ে যায়, মানে নিঃশ্বাস তিনি নিচ্ছেন না, এরকম দেখা যায়, তাহলে ডাক্তার ডাকার আগেই কিন্তু 3 মিনিটের মধ্যে ওই হার্টকে বাইরে থেকে চালু করার একটা ব্যাপার আছে, বাইরে থেকে হার্টের কাজ চালিয়ে যাওয়া, যেটাকে বাইরে থেকে পাম্প করা বলে। আর ফুসফুসের কাজটাও বাইরে থেকে বাতাস দিয়ে দিয়ে ফুসফুসের কাজটা কৃত্রিমভাবে চালিয়ে যাওয়া, এটা কৃত্রিমভাবে শ্বাসকার্য চালানোর পদ্ধতি বলা হয়। এই জিনিসটা কিন্তু সাধারণ মানুষকেই করতে হবে। গলায় অনেক সময় খাবার আটকেও মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, বাচ্চাদের ক্ষেত্রে যদি এটা হয় তাহলে মায়েরা কি করবেন? তখনই একটা ব্যবস্থা না নেওয়া যায়, ওর শ্বাসনালী দিয়ে তো অক্সিজেন ঢুকবে না এবং বাচ্চাটা কিন্তু মারা যেতে পারে। তার জন্য একটা পদ্ধতি, যেটা হ্যামলিক্স ম্যানুভার বলে। মন দিয়ে শুনুন। হ্যামলিক্স ম্যানুভারটা হচ্ছে আর কিছু না, মানে বাচ্চাটাকে সবচেয়ে ভালো হয় যে সঙ্গে সঙ্গে মার হাঁটুর উপরে বাচ্চাটার মাথাটা একদিকে এবং পাটা একদিকে পড়ে থাকলো, এবং পেটটাকে ঠিক হাঁটুর উপরে এভাবে দিয়ে রেখে দিয়ে তার পিঠের উপরে একটা চাপড় দেওয়া। তাহলে কিন্তু এই যে ভেতর থেকে ধাক্কাটা, সেটা যেটা বাইরে একটা ধরুন আটকে ছিল ছিপির মতন, সেটা বেরিয়ে চলে যাবে ভেতর থেকে ধাক্কা দিয়ে দিলে। তাহলে পদ্ধতিটা আপনি যদি একটু আমাদের ডেমনস্ট্রেট করেন খুব ভালো হয়। মন দিয়ে দেখুন, এটা কিন্তু আমাদের জানা এবং শেখা ভীষণ প্রয়োজন। আসুন এবার সিপিআর পদ্ধতিটা আমরা একটু শিখে নিই, কেমন ডক্টর গোস্বামী? ধরুন আমাদের এখানে এটা একটা ম্যানিকিন দিয়ে দেখানো হচ্ছে, এটা একটা কৃত্রিম পুতুল। এই পুতুলটাতে আসলে এর মানুষের শরীরে ঠিক যেরকম ভাবে তার নিঃশ্বাস নেবার জায়গা থাকে, শ্বাসনালী, ফুসফুস, সেখানে বাতাস গেলে যেমন বুকটা ফুলে ওঠে, আবার বাতাস চলে গেলে তার বুকটা যেমন আস্তে আস্তে আবার নেমে যায়, বা ধরুন হৃৎপিণ্ড, এই সমস্ত কিছুই মানুষের মতন করা আছে। সিপিআর কথাটার মানে হচ্ছে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। অনেক সময় এখন এটাকে আমরা বলি সিপিসিআর। কার্ডিও মানে হার্ট, হার্ট থাকে বুকের মাঝখানটা, পালমোনারি বলে লাংস, দুপাশে ফুসফুস, সেরিব্রাল মানে মস্তিষ্ক, অর্থাৎ কার্ডিও পালমোনারি সেরিব্রাল রিসাসিটেশন। এইটা হচ্ছে এই জন্য পদ্ধতিটার নাম। প্রথমে আপনাকে কি করতে হবে, ধরুন এটা একটা প্লেয়ার, একজন খেলোয়াড় খেলছিলেন, হঠাৎ করে তার চোট লেগেছে বা কিছু হয়েছে, হঠাৎ আনকনসিয়াস হয়ে তিনি পড়ে গেছেন। এবার যাওয়ার পরে ডাক্তার নেই, আমি ডাক্তার নই, এবারে একজন সাধারণ মানুষ কি করবে? প্রথমেই তার যে জামা থাকে, সবচেয়ে পোশাকটাকে ঢিলে করে দিতে হবে। দেবার পরে তার এই যে ফুসফুসটা, আমরা বুকটা তো ওঠানামা করে আমাদের নিঃশ্বাস নেবার সাথে সাথে, আরেকটা হয় আমাদের নাক দিয়ে বাতাস বেরোয় প্রতিবার, মানে যখন আমরা নিঃশ্বাস ছাড়ি, অর্থাৎ কান নিয়ে আমি শুনতে পারি, শব্দ শুনতে পাচ্ছি না, এবং চোখ দিয়ে একই সাথে দেখুন দেখছি, কানে শুনছি এবং চোখে দেখছি বুকটা ওঠানামা করছে কিনা, করছে না, তার মানে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। তার মানে নিঃশ্বাস যদি বন্ধ হয়ে গিয়ে থাকে, এবার আমার পরবর্তী পদক্ষেপ তার হৃৎপিণ্ডের কাজ চলছে কিনা, হার্ট চলছে কিনা। প্রত্যেকের মুখের মানে আমাদের যদি মিড লাইনে চিন থেকে অর্থাৎ চিবুক থেকে সোজা যদি নিচের দিকে নামি, এই জায়গাটাকে বলা হয় অ্যাডামস অ্যাপল। এটা উঁচু মতো একটা জায়গা পাওয়া যায়। এই অ্যাডামস অ্যাপলটার যে কোনো পাশে, ডান দিকে অথবা বাঁ দিকে আস্তে করে যদি আমি একটা আঙুলটা নিয়ে যাই, তাহলে আঙুলটা নিয়ে গেলে আমি একটা স্পন্দন পাবো। এই স্পন্দনটা হচ্ছে কি ক্যারোটিড ধমনী স্পন্দন। এই যদি আমি বুঝতে পারি, এটা এনাকে দেখার চেষ্টা করছি, ধরা যাক আমি স্পন্দনটা পাচ্ছি, তার মানে না হার্ট তখনও চলছে, কিন্তু ফুসফুসটা বন্ধ। কাজটা প্রথম কাজ সেক্ষেত্রে আমার হবে আঙুল দিয়ে তার ভেতর থেকে জমা যদি কিছু থাকে বের করে দেবো। এইবার আমার প্রথম কাজ হবে তাকে বাইরে থেকে আমাকে বাতাসটাকে ঢোকানো। ধরুন আমি বাতাস থেকে শ্বাস নিলাম, প্রায় 400 মিলিলিটার মতো বাতাস এভাবে নিয়ে নিতে পারি আমি আলাদাভাবে। নেবার পরে শ্বাস নেবার নাকটা বন্ধ করব, মাথাটা একটু কাত করে দেবো পেছন দিকে, হাত ঘাড়ের নিচে ডান হাতটা দেবো, বাঁ হাতটা দিয়ে নাক বন্ধ করে একটা হাত কপালের উপর রাখবো। ঠিক এভাবে রাখার পরে এই যে মুখটা একটু হাঁ করে গেল, নাকটা টানলে মুখটা হাঁ করে, আমার মুখটাও বুক ভরে বাতাস নিয়ে হাঁ করা অবস্থায় তোর মুখটাকে বন্ধ করব। এই দেখুন, আচ্ছা, শুধু এই প্রক্রিয়া চালালেই হার্ট আবার অক্সিজেন পেতে শুরু করেছে, রক্ত।
হার্ট তার কাজ করে যাচ্ছে এবং সেই অক্সিজেন ব্রেনে পৌঁছবে, একটু পরে মানুষটা নড়ে চড়ে উঠবে। মানে দেখুন, এটার জন্য যদি ডাক্তারের জন্য অপেক্ষা করতেন মানুষটাকে বাঁচাতে পারতেন না। এবার দ্বিতীয় ক্ষেত্রে ধরুন মানুষটার নিঃশ্বাসের কাজ বন্ধ, একই সাথে আমি হার্টও দেখছি বন্ধ, তাহলেও কিন্তু ফেরানো যায়। কিভাবে? না, নিঃশ্বাসের কাজটাও তো এইভাবে চালাতে হবে যেটা দেখালাম। আর একটা হচ্ছে মানে এক্সটার্নাল কার্ডিয়াক ম্যাসাজ। কিভাবে করব? বুকের মাঝখানে হাড়টা আছে, এই একটু বাঁদিকে থাকে সাধারণভাবে বলা হয়, কিন্তু বুকের মোটামুটি মাঝখানে থাকে। এই স্টার্নামটা আর ভার্টিব্রার মাঝে মোটামুটি হাড়টা পড়ে আছে, কিন্তু স্টার্নাম থেকে বা একটু দূরে আছে। আমি যদি বাইরে থেকে ধরুন এখান থেকে চাপ দিচ্ছি, আমার আঙুলটা নেমে হার্টের মধ্যে এসে হাড়টাকেও কুঁচকে দিল। অর্থাৎ এইভাবে আমি হাড়টাকে একটু চিপে দিয়ে তার রক্তটা বের করে দিলাম। মোদ্দা কথা এটাই হচ্ছে কি সাধারণভাবে কথা। অর্থাৎ এই ব্যাপারটা করতে হলে কতটা চাপ দেবো? আমাদের যে বুকের খাঁচাটা, এই খাঁচাটা মাঝখানে এসে যে জায়গাটা মিশেছে, এই জায়গাটাকে বলে জিফয়েড প্রসেস, জিফিস্টার্নাম। এই যে জায়গাটা, এর ঠিক দুটো আঙুল উপরে, এর ঠিক 2 আঙুল উপরে বুকের মাঝখান মধ্যরেখা বরাবর ঠিক মাঝখানে যে জায়গাটা আছে, এই জায়গাটাতেই কিন্তু আমাদেরকে চাপটা দিতে হবে বা এক্সটার্নাল কার্ডিয়াক ম্যাসাজ দিতে হবে। আচ্ছা, এক্সটার্নাল কার্ডিয়াক ম্যাসাজ সুতরাং এইখানে দিতে হবে। কিভাবে দেব? আমার বাঁ হাতের এই যে জায়গাটা, শক্ত জায়গাটা, এই হাইপোথেনাল এমিনেন্স বা বাঁ হাতের হিল অফ দ্য পাম, এই জায়গাটাকে ঠিক এখানে আমি রাখবো। আচ্ছা, রাখার পর তার উপরে আরেকটা হাত রাখবো। আমি কিন্তু হাতের আঙুল বা অন্যান্য শরীরে কোথাও স্পর্শ করবে না, যাতে চাপটা শুধুমাত্র ওখানেই পড়ে, কারণ অন্য জায়গায় পড়লে পাঁজর ভেঙে যাওয়ার চান্স। ঠিক এইভাবে আমি একটা চাপ দেবো। আচ্ছা, এই যে চাপটা দিচ্ছি আমি, এই চাপটাতে মোটামুটি খেয়াল রাখতে হবে যাতে 2 ইঞ্চি মতো আমার হাতটা নামাতে পারি। এবং এই চাপগুলো কতবার দেবো? এই যে আমি দিয়ে যাচ্ছি, সাধারণভাবে আমাদের হৃদস্পন্দন হলো মিনিটে 72 বলা হয়, তো 70-80 বার। সুতরাং এই চাপটাও আমাকে দিতে হবে মিনিটে 70-80 বার দিয়ে যেতে হবে। এবং নিঃশ্বাস নিয়ে মিনিটে 15 বার, অর্থাৎ সেটাও নিতে হবে। কিভাবে করা হয়? একজন মানুষ আছে, একবার নিঃশ্বাস দেবো, শ্বাসকার্যের কাজ চালাবো, তারপরে 5 বার কার্ডিয়াক ম্যাসাজ দেবো, আবার একবার দেবো, আবার 5 বার দেবো, অর্থাৎ 1:5। এই রেশিওতে আমাকে চলে যেতে হবে, করতেই হবে। কতক্ষণ? যতক্ষণ লোকটা প্রাণটা বাঁচাতে হবে। কাজে আমি হাঁপিয়ে গেলে আরেকটা মানুষ এসে দেখেছেন, শিখছেন, তিনি করতে থাকবেন। আশা করি ডক্টর গোস্বামীর এই ডেমনস্ট্রেশনে আপনারা অনেকটা উপকৃত হয়েছেন, কিছুটা শিখেও নিয়েছেন। যদি মনে হয় যে আরও একবার শিখতে চান, তাহলে ডক্টর সৌরভ কোলে, ইন্ডিয়ান সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন সেক্রেটারি, উনি বেলভিউ ক্লিনিকের সঙ্গে যুক্ত আছেন, ওনার সঙ্গে এসে যোগাযোগ করুন, উপকৃত হবেন। আর এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে, আমি তো রইলাম, আমায় যোগাযোগ করবেন। নমস্কার। ভারতীয় সংস্কৃতির একটা চিরন্তন ঐতিহ্য হচ্ছে যোগব্যায়াম। আজ আমরা আমাদের এই ফিটনেস প্রোগ্রামে কিছু যোগব্যায়াম দেখাবো এবং তার উপকারিতা সম্বন্ধে আলোচনা করব। প্রথমে আমি দেখাচ্ছি বৃক্ষাসন। আমাদের কুঁচকিতে যে ব্যথা হয়, অনেক সময় পায়ে যে ব্যথা হয়, তার থেকে মুক্তি পাওয়ার উপায় বৃক্ষাসন। তারপরে আমরা যাব বদ্ধপদ্মাসন। বদ্ধপদ্মাসনে মহিলাদের যাদের বাস্ট লাইন খুব সুদৃঢ় নয় কিংবা ডেভেলপ নয়, সেক্ষেত্রে বদ্ধপদ্মাসন একটা উৎকৃষ্ট আসন। তারপরে আসছি উষ্ট্রাসন। উষ্ট্রাসনে প্রথমেই আমরা বলবো স্পাইনাল স্ট্রেচিং। স্পাইনাল স্ট্রেচিংয়ে উচ্চতা বৃদ্ধিতে সহায়তা করে, পেটের বিভিন্ন কমপ্লেন থেকে মুক্তির উপায় উষ্ট্রাসন। এবং আবাল বৃদ্ধ বনিতা এই ব্যায়ামের দ্বারা পিঠের কোমরের ব্যথা থেকে মুক্তি পেতে পারে। নমস্কার, নারীর কমলিকা। প্রতিদিনের মতো নিয়ে এসেছি আপনাদের জন্য বিউটি সেগমেন্ট। খুব ভালো লাগছে এটা দেখে যে আমাদের অনেক দর্শক বন্ধুরাই আমাদের চিঠি লিখে পাঠাচ্ছেন, তাদের সমস্যা আমাদের জানাচ্ছেন। আমার হাতে একজন দর্শক বন্ধুর এক চিঠি আছে, নামটা উনি লেখেননি, কেন লেখেননি আমি জানি না, কিন্তু এই চিঠিটা আমি এখন পড়ে তার সমস্যা সবার সামনে তুলে ধরব। উনি লিখছেন, আমার অয়েলি স্কিন এবং ত্বকে অসংখ্য ছোট ছোট দানা আছে এবং আমার ডার্ক কমপ্লেকশন আর ত্বকটা খুব নিষ্প্রভ এবং নাকের দুপাশের অংশে লোমকূপগুলি খুব বড়,
এত বড় যে খালি চোখে দেখা যায়, এবং আমার খুব ঘাম হয়, মাঝে মাঝে ব্রণ হয়, আর ব্রণের কিছু দাগও রয়েছে। তাই তুমি যদি বলে দাও কিভাবে আমি আমার স্কিনকে প্রাণবন্ত করে তুলতে পারি, তাহলে আমি খুব উপকৃত হব। এই সমস্যার সমাধানের জন্য আজ আমরা নিয়ে এসেছি ট্রিম বিউটি ক্লিনিক এবং হেলথ ক্লিনিকের বিউটিশিয়ান দেবযানী সেনগুপ্ত। আসুন সরাসরি কথা বলা যাক। নমস্কার দেবযানীদি। আচ্ছা দেবযানীদি, আপনি তো পড়লেন আমাদের এই নারীর সমস্যা, এইটার প্রতিরোধ আমরা কি করে করতে পারি? আজকে আমি অবশ্য সবার সামনে তুলে ধরেছি এই তৈলাক্ত ত্বকের কিভাবে চটজলদি মানে ফ্রেশ লুক আনতে পারে সেই প্যাক এবং ক্লিনিংটা। কিন্তু এখানে যে প্রশ্ন দিয়েছে তার এক এক করে আমি জবাব দিয়ে দিই। ওটা রয়েছে যে কোনো সময় তৈলাক্ত স্কিনের এরা ক্রিম ব্যবহার করবেন না। ওনারা যখনই যা ব্যবহার করবেন সেটা জেল জাতীয় কোনো ময়শ্চারাইজার হোক বা জেল জাতীয় যে লোশনগুলো রয়েছে সেগুলো ব্যবহার করা উচিত। ক্রিম নয়? না, ক্রিম না, কারণ আমাদের স্কিনটা এমনি অয়েলি, অয়েল সিক্রেশন হচ্ছে, আমরা বাইরের থেকে কোনো তেল ওটার মধ্যে লাগাবো না। আর বারবার আমরা মুখটাকে ধুয়ে পরিষ্কার করব। আমাদের যেই সাবান বা ফেস ওয়াশ যেগুলো আজকাল বেরিয়েছে মার্কেটে, যেগুলো ব্যবহার করব সেটাও যেন অয়েল ফ্রি থাকে, এবং বারবার আমরা মুখটাকে ধোবো, পরিষ্কার টাওয়েল দিয়ে পরিষ্কার করব। এবং এই ব্রণ হওয়ার কিন্তু অনেক রকম কারণ আছে। আমাদের মাথায় খুশকি আছে কিনা সেটাও দেখা দরকার। আমাদের খুশকি দূর করার জন্য খুশকি যে নিবারণ করে যে শ্যাম্পু সেই সব ব্যবহার করা উচিত। তেল জাতীয় কোনো বেশি ব্যবহার করা উচিত না, এবং আমাদের খাদ্য তালিকাতেও তেলের পরিমাণটা যেন ভীষণ কম থাকে। আচ্ছা দিদি, আবার আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো, যেটা হচ্ছে বারবার বলছে আমার ডার্ক কমপ্লেক্সন আর খুব নিষ্প্রভ। হ্যাঁ, কমপ্লেক্সনটা কিন্তু ডার্ক বা ফেয়ারটা বড় কথা না। কমপ্লেক্সনটা সুন্দর, যেটা আমাদের ত্বকটা যদি সুন্দর থাকে, ত্বকের মধ্যে যদি কোনো রকম ব্রণ বা দাগ না থাকে, তাহলে এমনি উজ্জ্বল দেখায়। আমাদের ত্বকটা সুন্দর থাকবে, সেগুলো গ্লো আনবার জন্য সেটা ডার্ক কমপ্লেক্সন বা ফেয়ার কমপ্লেক্সনটা বেশি ম্যাটার করে না। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিসও জিজ্ঞেস করেছে, যেটা হচ্ছে ওর নাকের দুপাশে খুব বড় বড় লোমকূপগুলো, মানে সেটা খালি চোখে দেখা যায়। তো প্রত্যেকের তো এরকম প্রবলেম হয় না, ও স্পেসিফিক্যালি এটা জানতে চেয়েছে। লোমকূপ হয়ে যায় কারণ খুব বেশি পরিমাণে যদি বাষ্প নেওয়া হয়, অনেকেই বাড়িতে ভাবে যে খুব বেশি পরিমাণে স্টিম নিলে হয়তো আমার পিম্পলসের নিয়ে হবে, কিন্তু পিম্পলস কিন্তু স্টিম নিলে হয় না। যত বেশি স্টিম নেওয়া হয় লোমকূপগুলো বড় হয়ে যায়, তখন অয়েল সিক্রেশন বেশি হয়, তাতে আমাদের বাইরের ধুলো বসে ওটাতে ইনফেকশন ক্রিয়েট করে এই পিম্পলসটা হয়। নিশ্চয়ই আমাদের দর্শক বন্ধু এই কথাগুলো শুনে নিয়েছেন, এবং ওরা শুনে নেওয়ার পরে নিশ্চয়ই সেটাকে মাথায় রাখবেন। তো এর জন্য আপনি কোনো ট্রিটমেন্ট দেখাবেন? আমি আজকে জাস্ট চটজলদি কী করে এই ব্রণর থেকে উপকার পাওয়া যায়। আর সাধারণত কী হয়, তৈলাক্ত স্কিনের এরা তাড়াতাড়ি কোথাও বেরোতে চাইলে তাদের হঠাৎ করে মনে হয় স্কিনটা ভীষণ ম্যারমেরে রয়েছে। আমরা তাড়াতাড়ি কী করে উজ্জ্বল করতে পারি, ফ্রেশ লুক আনতে পারি খুব 10-15 মিনিটের। আচ্ছা, সবই কি ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস? হ্যাঁ, সবই ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস। আচ্ছা, কি কি রয়েছে একটু যদি দর্শকদের দেখান। আমরা গোলাপ জল নিয়েছি। গোলাপ জলের মধ্যে এটা কর্পূর দিয়ে তৈরি করা রয়েছে। এইটা আমাদের দর্শক বন্ধু নিজেরাও বাড়িতে তৈরি করে নিতে পারেন। গোলাপ জলের মধ্যে একটু কর্পূর দিয়ে আমরা ওটাকে একটা বোতলে শেক করে রেখে এটা আমরা ফ্রিজে রেখে দেবো। এটা অ্যাজ এ স্কিন টনিক হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এটা আমরা বেসন নিয়েছি, বেসনের মধ্যে পেঁপে রয়েছে। আচ্ছা, এটা পেঁপেকে গ্রেট করে আমরা বেসনের মধ্যে মিলিয়েছি। এর জায়গায় আমরা শসাও দিতে পারি। শসা বা শসার রসটা ভীষণ উপকার, খুব টোন করে আমাদের স্কিনটাকে টোন করে, এবং যে এক্সট্রা অয়েলটাকে মুছে ফেলে। আচ্ছা, এটা কি দিতে? এখানে আমি এটা শুধু দেখালাম যে এটা বেসন রয়েছে আর এটা পেঁপেটা গ্রেট করা রয়েছে, যেটা এই মিক্সচারটা আমি তৈরি করে রেখেছি। এখানে জাস্ট কিছুই করতে হবে না, মুখটাকে একটা ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে নিয়ে প্যাকটা লাগিয়ে 15 মিনিট রেখে ধুয়ে। বাহ, তাহলে একটু দর্শক বন্ধুদের আপনি যদি অ্যাপ্লিকেশনটা করে দেখিয়ে দেন। হ্যাঁ, আমি ওর মুখ কি ক্লেন্স করা আছে অলরেডি? না, ক্লিন করা নেই, আমি ওটা প্রথম থেকেই দেখাচ্ছি। আমরা যে রোজ ওয়াটারের মধ্যে ক্যাম্ফার দিয়ে কর্পূর দিয়ে যে মিক্সচারটা তৈরি করে রয়েছে, ওটা সর্ট অফ স্কিন টনিক, সেটা অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো।
তাতে তেলটা আরো বেশি অ্যাবজর্ব করে নেয়, আর যে ইনফেকশনটা হয় ওইখানে ধুলোর মাধ্যমে বা নানান রকম কারণে সেটা ওটা নষ্ট করে দেয়, তাতে ব্রণগুলো হয় না আর দাগগুলো চলে যায়। আমাদের এই প্যাকটা যদি একটু অনেক তাড়াতাড়ি বাড়িতে সবারই কিছু, শশাটা মোটামুটি সবার বাড়িতেই থাকে, পেঁপেটা না থাকলেও শশাটা থাকে। আর পেঁপে বোধহয় কাঁচা পেঁপে গ্রেট করতে বলছেন। কাঁচা পেঁপে গ্রেট করে নিয়ে মুখটাকে পরিষ্কার করে নিলাম। এবার তুলোটাকে একটু সামান্য জলের মধ্যে ভিজিয়ে, আমরা যখনই মুখটা পরিষ্কার করব সবসময় খেয়াল রাখবো যেন তুলোটা জলে ভেজানো থাকে, কারণ আমাদের এই ক্লিনজার যখন আমরা মুখটাকে পরিষ্কার করি তখন কিন্তু আমাদের মুখের থেকে ময়েশ্চারটা বেরিয়ে যায়, জলটা বেরিয়ে যায়। আচ্ছা, সেটা কিন্তু আমরা এইটার তুলোটা জলে ভেজানো থাকলে ময়েশ্চারটা সেভাবে রিটেইনড হয়ে থাকে। রিটেইন হয়ে থাকে, ওটা আর বেরোয় না। এই প্যাকটাকে ময়েশ্চার প্যাক বলা হচ্ছে। আমরা এটা ময়েশ্চারাইজ প্যাক তৈরি করেছি। জাস্ট ক্লিন করে নেওয়া আর জাস্ট প্যাকটাকে লাগিয়ে বেসন আর পেঁপে গ্রেট করে। এটার জায়গায় শশাও তারা লাগাতে পারে। আমরা এই পেঁপে এখানে লাগিয়ে দিলাম। বেসনটা ভীষণভাবে ভেতর থেকে পরিষ্কার করার ক্লিনিং সাবস্টেন্স এটার মধ্যে খুব ভালো থাকে এবং বেশি পরিমাণে থাকে। এই দিয়ে আমাদের আগেকার দিনে সব মা ঠাকুমারা নিজেদের বডি এবং হাত পা সব কিছু এরা ক্লিন করতেন। এবং বেসনটা বোধহয় অয়েলি স্কিনের জন্যও খুব ভালো, বেশ ভালো। আর এতে কি হয়, আপনার এই রোমকূপ, যেটা আমাদের একজন দর্শক বন্ধু চিঠি পাঠিয়েছেন, এই রোমকূপও বন্ধ হয়ে যায়। রোমকূপটা ছোট হয়ে যায়, বন্ধ হয় না, ছোট হয়ে যায়, যেটা ছোট হয়ে গেলে ব্রণর সমস্যা পরবর্তীকালে থাকে না। ব্রণর সমস্যাটা মেইনলি হয় যদি আমাদের অপরিষ্কার থাকে। আমাদের এটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। স্কিনটাকে যত আমরা পরিষ্কার রাখবো এবং পরিষ্কার জিনিসপত্র ব্যবহার করব, আমাদের ব্রণর থেকে ততটাই আমরা রক্ষা পাবো। আমরা বাজারে যাই দেখি তাই আমরা ব্যবহার করি, কিন্তু আমাদের একটু জানা দরকার আমাদের ত্বকটা কী ধরনের। সেই হিসেবে যদি আমরা আমাদের প্যাক বা আমাদের ক্রিম, আমরা ময়শ্চারাইজারগুলো ব্যবহার করি তাহলে খুবই উপকার পাবো। আচ্ছা দিদি, এরপরের স্টেপটা একটু বলবেন। এরপরে আমরা এটাকে 10 থেকে 15 মিনিট রেখে আমরা আস্তে আস্তে তুলে নেব। আর খুব শুকিয়ে টান না, খুব বেশি টান হবে না এটা। আচ্ছা, খুব হালকা অল্প একটুখানি ভেজার উপরেই থাকবে। আমরা এটাকে তুলে নিয়ে, আচ্ছা, এভাবে উপরের দিকে আপওয়ার্ড স্ট্রোক দিয়ে তুলে দেবো। হ্যাঁ, বা আমরা এটাকে ডাইরেক্ট কলের নিচেও গিয়ে নিজেদের মুখটা ধুয়ে নিতে পারি। আচ্ছা, এরপরে আমরা এই প্যাকটা মোছা হয়ে গেলে পর যে রোজ ওয়াটারের মধ্যে যে ক্যাম্ফার দিয়ে আমরা টনিকটা তৈরি করে রেখেছিলাম, সেই টনিকটা দিয়ে আমরা ভালো করে মুখটাকে ড্যাপ করে নেব। মানে আমরা রোজ ওয়াটার আর টনিকটা দিয়ে প্রথমে একবার টোন করেছি, আবার শেষে আরেকবার টোন, শেষে আরেকবার করব। যত বেশি আমরা এটাকে ঘন ঘন লাগাতে মানে ব্যবহার করতে পারি, ততই কিন্তু আমাদের স্কিনটা ভালো থাকবে। আচ্ছা, মানে ক্যাম্ফার এবং রোজ ওয়াটার দুটোই অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো। আর দিনে কতবার এটা দিয়ে আমরা মুখটা পরিষ্কার করতে যত পারি? বেশি 4 থেকে 5 বার। এখানে আমরা একটা টনিক দিয়ে ভেজানো টাওয়েল আছে, এটা আস্তে করে কিছুক্ষণের জন্য আমরা এটাকে কোল্ড কম্প্রেস। আচ্ছা দিদি, আমরা মোটামুটি তো এখন অ্যাপ্লিকেশনটা দেখলাম, কিন্তু দর্শক বন্ধুদের ক্ষেত্রে একটু আরেকবার যদি স্টেপ বাই স্টেপ বলে দেন। হ্যাঁ, আমরা প্রথমে মুখটাকে ক্লিনজার দিয়ে পরিষ্কার করে নিলাম। করিয়ে আমরা একটা রোজ ওয়াটার আর ক্যাম্ফার দিয়ে একটা টোনার তৈরি করেছি, সেই টোনারটাকে আমরা ওর মুখের মধ্যে লাগালাম। করে নিয়ে এবার প্যাকটাকে ব্যবহার করলাম। পেঁপের বদলে শশাও দেওয়া যেতে পারে। সেই শশা দিয়ে, শশার রস বা শশা দুটো, যে কোনো একটা জিনিস, মানে শশাটাকে গ্রেট করলে ওটার সঙ্গে রস এবং ইনগ্রিডিয়েন্টস দুটোই একসাথে রয়েছে, মিক্স করে আমরা ওটাকে পেস্ট করে নিলাম। বেসনটাকে ভালো করে মুখের মধ্যে লাগিয়ে 15 মিনিট রাখলাম। রেখে আস্তে আস্তে মুখটাকে পরিষ্কার করে নিই। এটা প্লেন জল দিয়েও ধুয়ে নেওয়া যেতে পারে। তারপরে আমরা এই টোনারটা আবার লাগিয়ে দিলাম। লাগিয়ে আমরা যে কোনো জেল যাবতীয় যে আছে ক্রিম বা সানস্ক্রিন, ওগুলো আমরা লাগিয়ে আমরা মেকআপটা করে নিতে পারি। খুব ভালো, অনেক অনেক ধন্যবাদ দেবযানীদি। সবাই ভালো আছেন তো? দেখুন, আমরা কিন্তু আবার হাজির হয়েছি নারীর রান্নাঘরে। আমি পিঙ্কি আর মনামি, আর আমাদের সাথে আছে রুমকি মহাপাত্র, অর্থাৎ আমাদের রুমকিদি। নমস্কার রুমকিদি। রুমকিদি, আজকে আমাদের কি খাওয়াচ্ছেন? আজকে এটা একটা তোমাদের নিরামিষ আইটেম শেখাবো। অনেকদিন ধরে নিরামিষ খাইনি, বিশ্বাস করুন। আপনি যে কি ভালো একটা কাজ করছেন,
আবার বলি, আমাকে তুমি বললে কোথায় বেশি ভালো হবে। সেটা বোধহয় আমাদের পক্ষে খুব সুবিধা হয়ে যাবে। তো আমরা আজকে যে রান্নাটা শিখবো আর কি, মানে তোমাদেরকে শেখাবো, সেটা হচ্ছে ক্রাঞ্চি মাঞ্চি ভেজ। ক্রাঞ্চি মাঞ্চি ভেজ মানে সব ভেজিটেবলস দিয়ে তৈরি। হ্যাঁ, বেশ অনেক কিন্তু ভেজিটেবল গুলো দেখা যাচ্ছে। কি কি লাগবে এটা করতে? হ্যাঁ, এর জন্য আমাদের দরকার ফুলকপি। একদম যেটাই নেবো সেটা একটু ছোট করে কেটে নিয়েছি। হ্যাঁ, ফুলকপি নিয়েছি, গাজর, বিন, কড়াইশুঁটি, মাশরুম, ক্যাপসিকাম, এটা স্প্রিং অনিয়নের হোয়াইট পোর্শন, যেটা মানে পেঁয়াজ যেটা অংশটা, সেইটা, এইটা মানে গ্রিনটা বাদ দিয়ে হোয়াইট। হ্যাঁ, হোয়াইটটা। আর এটা হলো স্প্রিং অনিয়নের গ্রিন পোর্শনটা। আচ্ছা, এটা গ্রিন পোর্শনটাও লাগবে কিন্তু দুটো আলাদা আলাদা ভাবে লাগবে। আচ্ছা। আর টমেটো পিউরি, লঙ্কা গুঁড়ো, কর্নফ্লাওয়ার, মাখন, একটা হার্বস লাগছে রোজমেরি পাউডার। রোজমেরি পাউডার, আচ্ছা রোজমেরি পাউডারটা আমরা কি পেয়ে যাব? হ্যাঁ, এটা মার্কেটে অ্যাভেলেবল। তো তার সাথে আমাদের লাগছে আদা কুচনো, নুন আর মিষ্টি। যেহেতু নামটা ক্রাঞ্চি মাঞ্চি, তার মানে বুঝতেই পারছো যে সবজিগুলো মানে কি বলবো, একদম পুরোপুরি সেদ্ধ হবে না, অথচ কাঁচাও থাকবে না। তো আমরা এগুলোকে ব্লাঞ্চ করে নিয়েছি। মানে সবগুলোকেই কি করা আছে? না, ফুলকপি, গাজর, বিন, কড়াইশুঁটি। এটা না, মাশরুম করবো না। রুমকিদি, একটা কথা আমাদের একটু বলুন, ব্লাঞ্চের মানে কি? মানে এটাকে আমরা ফুটন্ত গরম জলের মধ্যে ফেলে 1 মিনিট রেখে তুলে নিয়েছি। আচ্ছা, তাহলে এর যে কাঁচা গন্ধটা সেটাও বেরিয়ে গেছে, আর একটু গরম জলে পড়াতে ওটা একটু নরমও হয়ে গেছে। আচ্ছা, এটা আমরা রান্নাটা করব মাখনে। আচ্ছা, মানে কোনো সাদা তেল বা সাদা তেল দিতে পারো, তবে মাখন হলে সবজি তো, আর এমনিতে দেখেছো কোনো বাটা মশলার ব্যাপার নেই, সুতরাং টেস্ট যেটা আসবে সেটাই রোজমেরি পাউডার থেকে আসবে, আদার থেকে আসবে, একটু টমেটো পিউরি থেকে আসবে, ক্যাপসিকামে তো নিজস্ব একটা গন্ধ আছে। আচ্ছা, এটা কি কোনো কন্টিনেন্টাল বেসড রান্না? না, কন্টিনেন্টাল বেসড রান্না আমি ঠিক বলবো না, কন্টিনেন্টাল বেসড রান্না নয়। কেন বললাম যে কারণ হার্বস গুলো ইউজ করা সেটা আমরা নিজেদের মতন করে নিয়েছি। এখন আমরাও তো ধরো পুদিনা পাতা, ধনে পাতা এগুলো ইউজ করি, এবং অনেক কন্টিনেন্টাল রান্নায় কিন্তু এগুলো ব্যবহার ইউজ হয়। বাটার কতটা লাগছে গো? আমি 2 টিস্পুন দিলাম বাটার। এটা কি তোমার নিজের রেসিপি? হ্যাঁ, এটা আমার নিজের রেসিপি। একদম নিজের? একদম নিজের। মানে বাড়িতে থেকে সব সময় এগুলো ভাবতে থাকো না যে কোনটা করব কোনটা না করব? শুধু বাড়িতে বলে নয়, হয়তো রাস্তাঘাটে চলাফেরা করছি, সেই মুহূর্তে আমার কিছু মনে পড়ে গেল। কিন্তু প্লিজ রাস্তা ক্রস করার সময় ভেবো না। না, সেটা করি না। এর মধ্যে আমরা স্প্রিং অনিয়নের সাদা পোর্শনটা দিয়ে দিচ্ছি। সবটাই লাগছে, মানে এরকম বাটির এক বাটি। যখন মাখনটা আমরা গরম করব, হ্যাঁ, তখন কিন্তু এটা কমিয়ে রাখবো গ্যাসটা। আচ্ছা, এরপরে এটা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো মাশরুম। মাশরুমটাও পুরোটাই? হ্যাঁ, পুরো মাশরুমটা দিয়ে দেবো। তার সাথে দেবো একটু নুন। নুনটা কিন্তু খুব সামান্য দেবো, কারণ মাখনে নুন আছে, আর আমি টমেটো পিউরি দেবো, ওতেও একটু নুন থাকবে। ইভেন মাশরুম গুলোকেও খুব ছোট ছোট করে কেটে নিতে হবে না? হ্যাঁ, খুব ছোট না হলে মানে মাঝখান থেকে একটুখানি, মানে এই যে এরকম সাইজটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এরকম। হ্যাঁ, অনেকেই দেখ সবসময় যে ননভেজ প্রেফার করবে তার তো কোনো মানে নেই, কিন্তু দেখ মাশরুম দিয়ে একটা ভেজ যদি কেউ করে দেয়, বা অনেক সময় অনেক দিন থাকে যে অনেক বার মানে, তো যেখানে সেদিন ননভেজ লোকে খেতে পারে না, হয়তো বাড়িতে কেউ চলে এসছে, সব থেকে বড় কথা আমরা সবাই এখন এত ব্যস্ত হয়ে পড়েছি যে আমাদের পক্ষে আর কি খুব শর্টকাট মেথডটা। এরপর আমি ক্যাপসিকামটা দিই। ক্যাপসিকামটাও পুরোটা। আর এখন দেখ মানে আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু মানে এই মাশরুম খাওয়ার ব্যাপারটা কিন্তু খুব, মাশরুমকে তো অনেকেই এখনো চল হয়েছে, অনেকেরই কিন্তু এখনো একটু ভয়ও আছে। কেন? মানে অনেক সময় অনেক মাশরুম সেটা ঠিক খাওয়ার উপযুক্ত নয়, এখন সেটা চিনে না কিনতে পারলে, হ্যাঁ, যার জন্য খুব ভালো জায়গা থেকে সবসময় মাশরুম কেনা উচিত। এটা আমি আদা কুচিটা দিলাম। এটা কিন্তু ফুল ফ্লেমে হবে। আচ্ছা, কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে কালারগুলো নষ্ট না হয়। এরপর আমরা যেটা দেবো সেটা হচ্ছে ফুলকপি। এগুলো সব একে দিয়ে দেবো। ফুলকপি, তো বিনস।
আর এই যে জিনিসগুলো ইউজ করা হচ্ছে এগুলোর ফুড ভ্যালু কিন্তু খুব ভালো। হ্যাঁ, যেহেতু আমি পুরোপুরি সেদ্ধ করিনি আর এখনো খুব বেশি এটা যেহেতু আমরা নাড়াচাড়া করবো না, মানে ভাজবো না আর কি, সেহেতু এর কিন্তু নিজস্ব যে পুষ্টি গুণ যেটা সেটা বেরিয়ে যাবে না থাকবে। এবার আমরা একটু টেস্টের জন্য একটু লঙ্কা গুঁড়ো দেবো, এটা যার যেমন। এটা তোমরা যদি ইচ্ছে করো তাহলে লঙ্কা গুঁড়োর বদলে তোমরা চিলি সসও দিতে পারো, তবে সস খাওয়াটা যতটা কম খাওয়া যায় ততটাই ভালো। আর তাছাড়া সস দিলে তো যে কোনো ধরনের সস দিলেই মানে কালারটা বদলে যাবে, কালার বদলে যায়, আর ওর তো নিজস্ব একটা টেস্ট আছে, তো মানে তোমার রান্নার স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। সেটাই। আপনিও কি মানে যে রান্নাগুলো খুব তাড়াতাড়ি রান্না করা যায় সেরকম রান্না করতে ভালোবাসেন? হ্যাঁ, সেরকম রান্না করতে আমার খুব ভালো লাগে, কারণ সত্যি কথা বলতে কি সময় অত হাতে পাওয়া যায় না। চিনিটা 1 চামচ মতন দিচ্ছি, 1 চামচ আর একটু 1.5 চামচ। এটা আমরা আগে দিলাম না এই কারণে, স্প্রিং অনিয়নটা যদি আমি গরম মাখনের ওপর দিতাম সবুজটা, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যেত, কিন্তু আমি এটা রংটা পুরোটাই রাখতে চাই। এবার হচ্ছে বোধহয় টমেটো সস, টমেটো পিউরি সরি, এটা একটু লাল লাল কালার অবশ্য আসবে। 4 টেবিল চামচ। 4 চামচ। আচ্ছা, এবার আমরা অল্প একটু জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুলে নেব। আমি একটা চামচ দিই না? কত চামচ কর্নফ্লাওয়ার লাগবে? খুব সামান্য, খুব অল্প। এটা ততক্ষণ হচ্ছে নাকি? আচ্ছা, বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমরা এটাকে মিশিয়ে দেবো। আচ্ছা, আপনি যে সবজিগুলো দিয়েছেন এটা ছাড়া যদি আরো অনেক সবজি, হ্যাঁ, যার যেমন খুশি, যত মানে সিজনাল যে সমস্ত সবজি, ধরো এখন ফুলকপি পাওয়া যাচ্ছে, তো ফুলকপি, কিংবা যদি কখনো বাঁধাকপি, সব ধরনের সবজি পাওয়া যায়। আচ্ছা, এই মাশরুমের জায়গায় যদি ধরুন একান্ত কেউ একদম পুরোপুরি নিরামিষ খেতে চাইছেন না, তাহলে কি কিউবস অফ চিকেন ছোট করে কেটে দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যায়, তাহলে সেটা তখন আর ক্রাঞ্চি মাঞ্চি ভেজ হবে না। সেই। আচ্ছা, এরপর আমরা যেটা দেবো রোজমেরি পাউডারটা, এটার উপর একটু ছড়িয়ে দেবো, 1/2 টিস্পুন মতন। এটাতে একটা আলাদা ফ্লেভার আসবে না? আসবে। হার্বসের দেওয়ার সঙ্গে সঙ্গে একটা অন্যরকম ফ্লেভার আসবে, এবং এটা দিয়ে কিন্তু আমরা বেশিক্ষণ নাড়বো না। আচ্ছা, তাহলে যে স্মেলটা সেটা কিন্তু চলে যায়। আমাদের এটা এবার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সমস্ত গ্রেভিটা শুকিয়ে গেছে। এবার আমরা এটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এটা আমাকে সমস্ত ভেজিটেবল নামিয়ে নেবো, একটু সরিয়ে নিই। আচ্ছা, আমি ধরছি মনে, আমি এটা দিয়ে টেনে নেব। গরম, এটা নিজস্বই এত সুন্দর রং, গন্ধ সবকিছু, যে এটা গার্নিশ করার কোনো প্রয়োজন হয়। এটা বোধহয় রুটি দিয়ে খাওয়ার পক্ষে সবচেয়ে ভালো। রুটি দিয়ে ভালো, ফ্রাইড রাইস দিয়ে ভালো লাগে, কিংবা ইনফ্যাক্ট যদি সিম্পল ব্রেডের ভেতরে দিয়ে শুধু খাওয়ার পক্ষেও খুব ভালো। অ্যাবসলিউটলি নাও। আমার মনে হচ্ছে তুই আগে টেস্ট করবি। চামচ দিয়ে রেডি। আমি একদম। তাহলে একটা না দুটো এনে তোর একটা। দারুণ হয়েছে, সত্যি ভীষণ ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। ক্রাঞ্চি মাঞ্চি ভেজ করতে আমাদের লাগছে গাজর 1/2 কাপ, ফুলকপি 1 কাপ, বিনস 4-এর 1 কাপ, মটরশুঁটি 4-এর 1 কাপ, মাশরুম 1 কাপ, ক্যাপসিকাম 1/2 কাপ, স্প্রিং অনিয়ন সাদা অংশ 1/2 কাপ, সবুজ অংশ 1/2 কাপ, টমেটো পিউরি 1/2 কাপ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, কর্নফ্লাওয়ার 1/2 চা চামচ,
মাখন 2 টেবিল চামচ। মাখন গরম করে স্প্রিং অনিয়নের সাদা অংশ দিয়ে দিন। 2 মিনিট পরে মাশরুম এবং পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিন। মাঝে মাঝে নেড়ে দেবেন। মাশরুমের জল শুকিয়ে গেলে ক্যাপসিকাম, আদা কুচি দিয়ে দিন। কিছুক্ষণ পরে অন্য সবজি ঢেলে 5 মিনিট ভালো করে কষে টমেটো পিউরি দিন। সামান্য জলে কর্নফ্লাওয়ার গুলে মিশিয়ে দিন। রোজমেরি পাউডার ছড়িয়ে দিন। একটু পরে নামিয়ে ফেলুন এবং গরম গরম পরিবেশন করুন। আজকের অনুষ্ঠান শুরু করেছিলাম মাদার টেরেসার কথা বলে, মিশনারিজ অফ চ্যারিটির কথা বলে। মিরাকল জিনিসটা ঠিক কি আমরা কেউই জানি না। একটি অনাথ শিশুকে সুস্থ জীবন দেওয়াটা কি মিরাকল? অথবা বস্তিবাসীদের কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়া কি মিরাকল? দেশ, ধর্ম, জাত পাতের ঊর্ধ্বে গিয়ে একজন বিদেশিনী আমাদের দেশে এসে সাধারণ মানুষকে সেবা করেছিলেন। আমার মনে হয় এর থেকে বড় কোনো মিরাকল হতে পারে না। আপনাদের মধ্যে নিশ্চয়ই অনেকে আছে যারা মাদার টেরেসাকে দেখেছেন, তার আশীর্বাদ পেয়েছেন।